দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডক্টরস অন কল উইথ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকবো আমি ডাক্তার সিদ্রা ইকবাল। দর্শক আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় রোজায় অসুস্থতা ও অপারেশন, অর্থাৎ যে অপারেশন রোগীরা রয়েছেন তাদের অসুস্থতা নিয়ে এবং তারা কিভাবে রোজা রাখবেন সেই বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করব। এবং আলোচনার জন্য আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার রফিকুস সালেহিন, বিভাগীয় প্রধান ও চিফ কনসালটেন্ট সার্জারি বিভাগ, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। এবং আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য আপনারা ফোন করতে পারেন 982405 নাম্বারে। ডাক্তার রফিকুস সালেহিন, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। আপনাকেও ধন্যবাদ। আমরা একটু আগেই কথা বলছিলাম যে রোজার মাসটাতে বা রোজার কিছুদিন আগে যাদের অপারেশন হয়েছে আসলে তাদের বিষয় নিয়ে কি করা যেতে পারে, তারা কিভাবে রোজা রাখবেন, তাদের অসুস্থতা হলে আসলে কি কি করা যেতে পারে সেই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। প্রথমে একটু কথা বলতে চাই, যারা সদ্য অপারেশন করিয়েছেন, রোজার কিছুদিন ঠিক আগে অপারেশন করেছেন, তারা যদি রোজা রাখতে চান সেটা কতটুকু নিরাপদ, এই প্রশ্নটা দিয়ে শুরু করি। আমি প্রথমেই ওয়েলকাম জানাই যমুনা টেলিভিশনের আজকের ডক্টরস অন কলদের দর্শক যারা আছেন তাদেরকে। তো এটি একটি চমৎকার প্রশ্ন। আসলে যাদের সদ্য অপারেশন হয়েছে তারা রোজা রাখবেন কি রাখবেন না, দেখেন রোজা রাখা না রাখা এটা কোনো যুক্তিতর্কের ব্যাপার না, এটা কিন্তু আসলে ধর্মীয় অনুশাসন। আমাদের ইসলাম ধর্মের একটা ইনস্ট্রাকশনই হলো, স্তম্ভই হলো রমাদান। সো মানুষকে রোজা রাখতেই হবে। এখন পাশাপাশি কিন্তু স্বাস্থ্যের ব্যাপারটা দেখেন, ধর্মটা এত ফ্লেক্সিবল যে মানুষকে কিন্তু বলে দেওয়া হয়েছে তোমাকে স্বাস্থ্যের গুরুত্ব কিন্তু অনেক, তোমাকে সুস্থ থাকতে হবে, জীবিত থাকতে হবে। সো সাইমালটেনিয়াসলি টেক অ্যান্ড ব্যালেন্স করে কিন্তু আসলে সিদ্ধান্তটা নেওয়া হয়। অপারেশনের পরে মানে কি সদ্য অপারেশন, দেখেন অপারেশন কিন্তু ছোট অপারেশন হয়, মাঝামাঝি অপারেশন হয়, বড় অপারেশন হয়। ছোট এবং মাঝামাঝি অপারেশনগুলোতে আমরা খুব বেশি কনসার্ন হই না। 2-3 দিনের গ্যাপ হলেই কিন্তু আমরা বলি যে সে ফাস্টিং করতে পারে বা রোজা রাখতে পারে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হলো বড় অপারেশনগুলো, যেখানে কার্ডিয়াক সার্জারি করা হয়েছে, ইন্টেস্টিনাল কোলন বা প্যানক্রিয়াসের সার্জারি করা হয়েছে, ওই জায়গাগুলোতে কিন্তু আসলে প্রশ্ন আসে কবে থেকে অপারেশন করতে পারবেন এবং কখন থেকে উনি রোজা রাখার জন্য শারীরিকভাবে ফিট। তো এখানে দুইটা প্রশ্ন। আমরা প্রথমে বলি মানসিকভাবে ফিট কিনা উনি, মনকে রোজা রাখার জন্য আমি প্রস্তুত, এটি কিন্তু মনে আনতে হবে। আর শারীরিক যে ফিটনেস, এইটা আমরা বলি যিনি ওনার কনসালটেন্ট ছিলেন, সার্জন ছিলেন, ওনার সাথে কোলাবোরেট করে আসলে ওই সিদ্ধান্তটা নেওয়া উচিত। কারণ ওনাকে অনেকগুলা ওষুধ খেতে হয়, কার্ডিয়াক ওষুধগুলা যদি ওই স্পেসিং টাইম মতো না খায় তাহলে কিন্তু কার্ডিয়াক সমস্যা আবার প্রেসিপিটেট করবে। আপনাকে আমি একটু এখানে ইন্টারাপ্ট করছি, আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন একটা প্রশ্ন নিয়ে। আমরা যেহেতু রোজে অসুস্থতা নিয়ে কথা বলছি, ওনার প্রশ্নটা আমরা নিয়ে নিই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। আমি রিটায়ার্ড ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ সিদ্দিক বলছি, শ্যামলী থেকে, পিসি কালচার শ্যামলী থেকে। ধন্যবাদ আমাদেরকে ফোন করবার জন্য। আপনার প্রশ্নটি করুন। আমার অনেক দিন যাবত প্রেসারের কোনো সমস্যা নেই, ডায়াবেটিস আছে সেটাও, বাট রোজার পরের থেকে আমার ঘাড়ে প্রচন্ড পেইন হচ্ছিল। এর জন্য কোনো ওষুধ খাইনি এখন পর্যন্ত। গত 2 দিন যাবত আমি হট ওয়াটার ব্যাগ দিয়ে সেক দিয়েছি, তাতেও রিলিফ পাচ্ছি না। আমি এখন কি করতে পারি? আপনার কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনার চমৎকার প্রশ্নটির জন্য। আলটিমেটলি হলো আপনার ঘাড়ে ব্যথা আছে, এটি নিরাময় হচ্ছে না, এটির জন্য কি করবেন? আমরা বলি কি, দেখেন ব্যথা কিন্তু একটা উপসর্গ, তার পিছনে কিন্তু কোনো কারণটা আছে। সেটি আপনার স্পাইনাল কর্ডে হতে পারে, কর্ডের ভিতরে হতে পারে, বোনসে হতে পারে, লিগামেন্টসে হতে পারে। প্রথম কথা হলো আপনি একজন ডাক্তারের শরণাপন্ন হবেন, পরামর্শ নেবেন, এবং সবচেয়ে ভালো হয় সেটি যদি একজন অর্থোপেডিক সার্জন হয়। এখন কিন্তু চিকিৎসা মানেই যে অনেকগুলো ওষুধ খেতেও তা না হয় না, তা না। এখানে কিন্তু অনেক ফিজিওথেরাপি নেওয়া যায়, অনেক মেকানিক্যাল ইভেন্টস আছে যেগুলো করলে পরে ব্যথা নিরাময় হয়। তার সঙ্গে যদি ওষুধ খেতে হয় সেই ওষুধটা তার সাথে অ্যাডিটিভ হিসাবে যোগ হবে। সুতরাং আমার প্রথম পরামর্শ হবে আপনি একজন ডাক্তারের শরণাপন্ন হন এবং ডাক্তারের সাথে
সাথে আলোচনা করে ওনার প্রেসক্রিপশনে আপনি সমাধানটি খুঁজে নেন, সেটি সবচেয়ে ভালো হবে আপনার আশা জন্য। করছি উনি ওনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। এবার আমরা চলে আসি আমাদের মূল আলোচনায়। আমরা যে বিষয়ে কথা বলছিলাম যে অপারেশনের রোগীগুলোকে নিয়ে, এবার একটু যাদের হচ্ছে বড় ধরনের বা মাঝারি ধরনের অপারেশন হয়েছে আমি ধরে নিচ্ছি, তাদের তো অনেক ধরনের ওষুধ খেতে হয়, বিশেষ করে পেইন কিলার খেতে হয়। তো সেই রোগীরা যদি হচ্ছে রোজা রাখতে চান, তো সেই ক্ষেত্রে আসলে এই যে অ্যান্টিবায়োটিকের যে একটা সময়সূচি আছে সেটা কিভাবে নির্ধারণ করবেন, বা পেইন কিলারগুলো আসলে কিভাবে খাবেন? ডক্টর সিদ্রা, আমরা বলেছিলাম বড় অপারেশনের ইমিডিয়েট পর কিন্তু আমরা তাকে রোজা রাখতে নাই করি, কিন্তু কিছুদিন পরে আমরা তাকে বলি রোজা রাখা সম্ভব। এখন আপনি বলছিলেন যে ওষুধগুলা যদি ইউজ করা হয় তাহলে কি হবে। ওষুধগুলো অ্যান্টিবায়োটিকগুলোকে কিন্তু আমরা আওয়ারলি হিসাবে বলি, ঠিক একবার দুবার না বলে আওয়ারলি, 8 আওয়ারলি, 12 আওয়ারলি। তো এখন যদি কাউকে লং কন্টিনিউড অ্যান্টিবায়োটিক খেতেই হয়, এখন কিন্তু অনেক রকমের অ্যান্টিবায়োটিক আছে। 24 আওয়ার্সে একটা খেলে হয়, 24 আওয়ার্সে 2টা খেলে হয়, 12 আওয়ারলি। সেক্ষেত্রে সে ইফতারির সময় একটা, সেহরির সময় একটা, এইভাবে যদি স্পেসিং করে হয়। আর কারো যদি এমন অ্যান্টিবায়োটিক খেতে হয় যে 6 আওয়ারলি বা অনেকগুলো অ্যান্টিবায়োটিকের কম্বিনেশন নিতে হচ্ছে, আওয়ারলি মিলানো কষ্ট, সে তো আসলে আমি বলেছি যে ইসলাম অত্যন্ত ফ্লেক্সিবল। সে ওই ফর দ্য টাইম বিং রোজাটাকে ব্রেক করলো, বা সে কাজা হিসাবে পরবর্তীতে ওই রোজাটিকে কিন্তু কম্পেনসেট করে পুড়িয়ে দিতে পারবেন। সুতরাং ডাক্তারের সাথে পরামর্শ করে ওইভাবে স্পেসিং ওষুধটাকে করে নিলে সব থেকে ভালো সমাধান হবে ওনার জন্য। নিশ্চয়ই আপনি যে কথাটা বলছিলেন যে আমাদের ধর্মতে কিন্তু ওইভাবে করে দেওয়া আছে, প্রত্যেকের জন্য কিন্তু সেই সুযোগটা আছে, এবং সেই কোন অসুখের জন্য কি করা যেতে পারে সেই বিষয়টা কিন্তু খুব পরিষ্কারভাবে বলা হয়েছে। তাছাড়া আপনি ডিরেক্টর অ্যাডভান্সড অ্যান্ড এন্ডোল্যাপ্রোস্কোপিক সেন্টারের ডিরেক্টর হিসেবে আছেন। আমি ল্যাপ্রোস্কোপি নিয়ে আরো প্রশ্ন করব, তবে তার আগে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম যে রোজার কিছুদিন আগে যদি কারো অপারেশন হয়ে থাকে এবং তিনি এখন রোজা রাখতে ইচ্ছুক আছেন, কিভাবে বুঝবেন যে শরীর এখন রোজার জন্য প্রস্তুত আছে? আমরা প্রথমেই যেটা বলি, উনি মানসিকভাবে যদি প্রস্তুত হন, এটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। শারীরিকভাবে উনি যদি অপারেশনের পরের যে ধকলটা, যে দুর্বলতাটা, যে ফ্যাটিগনেসটা, ওইটা যদি কাটিয়ে ওঠেন, আমরা মনে করি সেক্ষেত্রে উনি ফিট। আরেকটি বিষয় থাকে যেটা আমরা আগেও আলোচনা করেছি, যে ওষুধ যেগুলো খেতে হয় ওইগুলার স্পেসিং যদি ওইভাবে উনি 12 আওয়ারলি করে বা রাতের বেলায় মিলাতে পারেন, এই বিষয়গুলোকে কনসিডার করে আমরা বলি যে উনি এখন রোজা রাখার জন্য শারীরিকভাবে অপারেশনের পরে ফিট হয়েছেন। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে অ্যাডভান্সড এন্ডোল্যাপ্রোস্কোপিক সেন্টারের ডিরেক্টর হিসেবে আপনি যেহেতু আছেন, তো বাংলাদেশে হচ্ছে এই যে অ্যাডভান্সড এন্ডোল্যাপ্রোস্কোপিক সেন্টারগুলো বা তাদের কাজটা আসলে কি, সেটা একটু আমাদেরকে জানাবেন, এবং পাশাপাশি জানাবেন যে কেমন ব্যবস্থাপনা এখন আছে, বাংলাদেশের অবস্থানটা কোথায়? আপনি এটা সুন্দর প্রশ্ন করেছেন। এখন ওয়ার্ল্ডে কিন্তু এই এন্ডোল্যাপ্রোস্কোপিক সার্জারি চলছে, যেটি হলো মানুষকে পেট না কেটে বা শরীরের অংশ না কেটে ফুটা করে অপারেশন করা হয়। এতে ছোট দাগ হয়, মানুষ খুব আর্লি রিকভারি হয়, এবং কসমেটিক ইফেক্টও ভালো, এবং রিকভারি আর্লি হওয়ার জন্য মানুষ খুব আর্লি কিন্তু ওয়ার্কে চলে যেতে পারে। তো বাংলাদেশে আসলে এই এন্ডোল্যাপ্রোস্কোপিক সার্জারি কিন্তু বিভিন্ন এবং ডিস্ট্রিক্ট লেভেলে, উপজেলা লেভেলেও কিন্তু চলমান। কিন্তু একটা সেন্টার হিসাবে এক জায়গাতে ওয়ার্ল্ডে যেসব এন্ডোল্যাপ্রোস্কোপিক সার্জারিগুলো হয়, একটা ইউনিট হিসাবে, ইউনিক হসপিটাল হিসাবে কিন্তু ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল এই সেন্টার হিসাবে কিন্তু তৈরি করা হয়েছে। এবং ওয়ার্ল্ডে লেটেস্ট যেসব মেশিনগুলো আছে ল্যাপ্রোস্কোপিক সার্জারিগুলো করার জন্য, সেই মেশিনগুলোও কিন্তু ইউনাইটেড হসপিটালে নিয়ে আসা হয়েছে। আপনি দেখেন অনেক সময় কিন্তু পিত্তথলি, নালী, প্যানক্রিয়েটিক ডাক্ট, এই বিভিন্ন জায়গাতে পাথর হয়। সেই পাথরগুলা কোনোটার জন্য কাটা, কোনোটার জন্য ল্যাপ্রোস্কোপি, কিন্তু আমরা আমাদের এই সেন্টারটিতে কিন্তু কোনোটার জন্যই কিন্তু কাটতে হয় না। এক একটা পাথরের জন্য আমরা কোনোটাকে ল্যাপ্রোস্কোপি করলাম, কোনোটাকে ইআরসিপি করলাম। ইআরসিপি করার পরে প্যানক্রিয়েটিক পাথরটাকে আমরা লিথোট্রিপসার দিয়ে ভেঙে ভেঙে ওটিকে বের করলাম। সুতরাং এই ব্যবস্থাপনাটা অ্যাজ এ সেন্টার, অ্যাজ এ সিঙ্গেল প্লেস কিন্তু ইউনাইটেড মেডিকেল কলেজ এটাকে ইনভেন্ট করেছে এবং ওরা এনেছে, যেটি সাতারকুলে অবস্থিত। সেই হিসাবে আমরা বলি বাংলাদেশের মানুষ কিন্তু এখন একটা সেন্টার হিসাবে সেবা এখানে নিতে পারে, যেই সেবাটি একদম ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড সেবা আসলে আমরা পেতে পারি ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে। আচ্ছা, আমরা এবার একটু চলে আসতে চাই যে যদি কারো এমন লক্ষণ দেখা যায় যাতে অপারেশন প্রয়োজন হতে পারে, অর্থাৎ রোজার মাসটাতে ইমার্জেন্সি হসপিটালে নেওয়া বা ইমার্জেন্সি অপারেশনের প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে সেই রোগীদের কি করণীয় রয়েছে? তো ডক্টর সিদ্রা, দেখেন আমরা শুরুতেও বলছিলাম যে ইসলাম ধর্ম কিন্তু অত্যন্ত ফ্লেক্সিবল। এখানে কিন্তু ফ্লেক্সিবিলিটি রাখা হয়েছে, এবং ইনস্ট্রাকশনও যেমন দেওয়া হয়েছে, মানুষের জীবনের মূল্য এবং সেইখানেও কিন্তু ফ্লেক্সিবিলিটি রাখা হয়েছে।
তো যদি কখনো কারো ইমার্জেন্সি অপারেশন হয় সেই ক্ষেত্রেও কিন্তু বলা হয়েছে যে ইমার্জেন্সি অপারেশন তো আসলে কোনো না বলার কিছু নেই, ওটা অপারেশন করতেই হবে। তো প্রশ্ন হলো তাইলে ওনার মনে আসতে পারে আমার রোজাটার কি হবে? রোজার জন্য তো ওখানেও ফ্লেক্সিবিলিটি আছে, উনি কাজা করে এই রোজাটাকে পরে কম্পেনসেট করে পুড়িয়ে দিতে পারেন। কারণ এটা তো আসলে কারণে রোজা ভাঙা হচ্ছে, শরীরকে রক্ষা বা শরীরকে রোগমুক্ত করার কারণে কিন্তু উনি রোজা ভাঙা লাগতেছে বা ভাঙতে বাধ্য হচ্ছেন। সেই বাধ্য হওয়ার কারণে রোজাটা একটা রোজার পরিবর্তে উনি যখন সুস্থ হবেন তখন আর একটা রোজা কাজা হিসাবে উনি ওটাকে কম্পেনসেট করে দিবেন। ইসলামে কিন্তু একদম সুন্দর ইনস্ট্রাকশন দেওয়া আছে। নিশ্চয়ই। এবার একটু জানতে চাচ্ছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের সার্জারির ভবিষ্যৎটা কেমন? দেখেন, আসলে আমরা বলি কি যে সেটা খুব সুন্দর যে হোয়েন সামওয়ান ইজ নট আপডেটেড ডেফিনেটলি হি অর শি ইজ ব্যাকডেটেড। আপডেটেড হতেই হবে। আমি এই বয়সে এসে সরকারি চাকরি শেষ করে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল সাঁতারকুলে এসেছি শুধু একটি কারণেই, যে আমি এই পেশাটাকে এবং নিজেকে আপডেটেড রাখতে, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড রাখতে। ওয়ার্ল্ড কিন্তু এখন আমরা যেটা বলছিলাম এন্ডোল্যাপারোস্কোপিক সার্জারির আরেক ধাপ এগিয়ে কিন্তু রোবোটিক সার্জারি করছে এবং এআই মেডিয়েটেড রোবোটিক সার্জারির সিদ্ধান্ত থেকে শুরু করে, রোবোটিক সার্জারির প্রসিজিওর থেকে শুরু করে এআই মেডিয়েটেড পোস্ট অপারেটিভ রিকভারি পর্যন্ত কিন্তু এইটা এখনকার ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড। এবং আমি কথা প্রসঙ্গে আপনাকে যেহেতু সুযোগ হলো বলে নেই যে ইউনাইটেড মেডিকেল কলেজ কিন্তু আসলে ওরা রোবট এনেছে, ওরা এখন রোবট অনবোর্ড, এবং যারা রোবোটিক সার্জারি করবে ওদের কোম্পানির একটা ইনস্ট্রাকশন আছে, ওরা ফাইনাল ট্রেনিং না হলে আসলে পেশেন্ট সেফটি চিন্তা করে ওইটাকে আসলে ইউজ করতে ইন্ডিভিজুয়ালি পারমিশন দেয় না, ফাইনাল স্টেজে আছে। সুতরাং এই দেশে কিন্তু রোবোটিক সার্জারি, যেটা অনেক সময় মনে হতো যে আসলে কি বাংলাদেশে রোবোটিক সার্জারি হবে, আসলে কি বাংলাদেশে ওই ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড থাকবে, আসলে কি আমাদেরকে বিদেশে না যেয়ে আমরা পারবো কিনা, সেই স্টেজ কিন্তু এখন বাংলাদেশে হয়েছে ইউনাইটেড হসপিটালের মাধ্যমে। অর্থাৎ শুনে খুব ভালো লাগছে যে বাংলাদেশের এখন হচ্ছে বর্তমানে ইউনাইটেড মেডিকেল কলেজ হচ্ছে রোবট নিয়ে এসেছে এবং রোবটের মাধ্যমে আমরা সার্জারিটা হচ্ছে করতে পারবো। তবে এটার সফলতা কেমন হবে এবং হচ্ছে এর পরবর্তীতে আসলে কি ধরনের রেজাল্ট আসবে সেই নিয়ে আপনার কাছে কিছু প্রশ্ন থাকবে। একটু আগে আমরা রোবোটিক সার্জারি নিয়ে কথা বলছিলাম যে আপনাদের মেডিকেল কলেজে হচ্ছে এখন রোবট চলে এসেছে এবং তার মাধ্যমে কিন্তু সার্জারিগুলো হবে। তো সার্জারি হওয়ার পরবর্তীতে আসলে সফলতাটা কেমন হবে বলে আপনি মনে করেন? দেখেন, নতুন টেকনোলজি যখন আসে তখন কিন্তু আগের টেকনোলজির থেকে বেটার আউটকাম হবে দেখেই কিন্তু এগুলো আনা, এবং যেহেতু রোবট ওয়ার্ল্ডে কিন্তু রোবোটিক সার্জারি চলমান এবং এর থেকে আউটকাম কিন্তু অত্যন্ত চমৎকার। কারণ রোবোটিক সার্জারি আসলে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যে খুব নিখুঁতভাবে আমরা টিস্যুকে সেপারেট করে অপারেশনগুলো করতে পারি। সুতরাং ল্যাপারোস্কোপিক সার্জারির যে লিমিটেশনগুলো ছিল বা যে কমপ্লিকেশনগুলো ছিল সেগুলো কিন্তু রোবোটিক সার্জারিতে অনেকটা মিনিমাইজ করা হয়েছে। কিন্তু দেখেন, রোবোটিক সার্জারির ট্রেনিংটাই কিন্তু আসল। যাদের হাত রোবোটিক সার্জারি করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত, ওই হাতেই কিন্তু করবেন এবং নিরাপদ হবে পেশেন্ট ইনশাআল্লাহ। আমরা এবার হচ্ছে আরেকটা প্রশ্ন করতে চাই যে এই যে বিদেশে হচ্ছে রোগীদের এত বেশি হচ্ছে আগ্রহী যে বিদেশে গিয়ে চিকিৎসা করানোর বিষয়টাতে, তো আমাদের দেশের রোগীদের আস্থাটা কেন আসলে দেশের চিকিৎসার ক্ষেত্রে কিছুটা কম? দেখেন সিদ্ধা, কিছুটা কম, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত, কিছুটা কম। কারণ আগে অনেক কম ছিল, এখন সেটা কিন্তু অনেকটা মিনিমাইজ হয়েছে। এবং এক্ষেত্রে আমি মনে করি সার্জারি এলোন না, এর সঙ্গে কিন্তু দেখেন হসপিটাল সেটআপ, আগে সরকারি হসপিটালগুলোর সেটআপ গেটআপ কিন্তু অত ভালো ছিল না। প্রাইভেট স্বাস্থ্য ব্যবস্থা এক্সপ্যান্ড করাতে কিন্তু এখন হসপিটালগুলোর সেটআপ কিন্তু আপনি ইউরোপ আমেরিকার স্ট্যান্ডার্ডেই বলতে পারেন। এর সাথে থাকে কিন্তু ডিলিংস, হাউ ইউ আর গোনা ডিল ইউর পেশেন্ট, এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্স। কমিউনিকেশান ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কাউন্সিলিং আরও বেশি ইম্পর্টেন্ট। আমাদের দেশে এই জিনিসগুলো কিন্তু খুব উইক ছিল, পিছিয়ে ছিল। আমরা আমাদের আন্ডারগ্রেড এবং পোস্টগ্রেড কারিকুলামে এগুলাকে ইনকর্পোরেট করেছি। সুতরাং এখন থেকে দেখবেন কিন্তু কমিউনিকেশান কাউন্সিলিং আমাদের ডক্টরদের অনেক ইমপ্রুভ করে গেছে। এবং আমরা মনে করি কমিউনিকেশান পেশেন্টের সাথে যত বেশি ভালো করে করা যাবে, যত বেশি কাউন্সিলিং করা যাবে, যত বেশি সফটলি ডিল করা যাবে, সময় দেওয়াটা, এইটা আমি মনে করি পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আচ্ছা, আমরা হচ্ছে এতক্ষণ যে রোবোটিক সার্জারি নিয়ে কথা বলছিলাম যে ইউনাইটেড মেডিকেল কলেজে হচ্ছে রোবোটিক সার্জারিতে হচ্ছে খুব ভালো করছে, তো এবার হচ্ছে আপনাদের হাসপাতালে আর কি কি উন্নত প্রযুক্তি রয়েছে চিকিৎসা ক্ষেত্রে আপনারা ব্যবহার করছেন? এই হাসপাতালগুলো করাই হয়েছে কিন্তু উন্নত চিকিৎসা দেওয়ার জন্য। এখানে যদি আমরা আমাদের সার্জারিটা যেমন রোবোটিক
রোবোটিক সার্জারি বা এন্ডোল্যাপারোস্কোপিক সার্জারি কথা বলেছি, এখানে আমাদের যেটা গ্যাস্ট্রোএন্টারোলজি সেন্টার আছে এটি একটি অ্যাডভান্স সেন্টার। এখানে গ্যাস্ট্রোএন্টারোলজির শুধু পরীক্ষা না, ডায়াগনস্টিক না, থেরাপিউটিকগুলাও করা হয়। যেমন কোথাও খাদ্যনালীর কোনো অংশ থেকে যদি কোনো রক্তক্ষরণ হয়, ছোট টিউমার থাকে, কোনো ভাস্কুলার লেশন থাকে, এগুলা কিন্তু লেজার করে এন্ডোস্কোপিক্যালি কলোনোস্কোপিক্যালি কিন্তু ডিল করেন। আমাদের এখানে প্রফেসর ডক্টর AQM মহসিন স্যার আছেন, উনি অত্যন্ত দক্ষ। এবং যেটি আমি আগেও বলেছিলাম যে অগ্নাশয়ের পাথরগুলা, অগ্নাশয়ের অসুখগুলা কিন্তু শুধু আমাদের দেশে না, বাইরের দেশ সহ সব জায়গায় কিন্তু খুব একটা জটিল এবং কমপ্লিকেটেড। এটিকে ডিল করার জন্য কিন্তু লিথোট্রিপ্টর মেশিন এখানে আনা হয়েছে এবং এখানে কিন্তু রেগুলারভাবে রুটিনভাবে কিন্তু করা হচ্ছে। মেশিনের মাধ্যমে প্যানক্রিয়াটিক পাথরগুলাকেও ডিল করা হচ্ছে। কার্ডিয়াক সার্জারি বলেন, আমাদের এখানে মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারিও কিন্তু করা হয় থোরাকোস্কোপি করে, নিউরো সার্জারি, এবং প্রতিটি ব্রাঞ্চকে কিন্তু এইভাবে ঢেলে সাজানো হয়েছে অত্যাধুনিক চিকিৎসা দেওয়ার জন্য এই ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল এখানে। আমরা তো এতক্ষণ হচ্ছে আসলে অ্যাডভান্স সার্জারি বা অ্যাডভান্স টেকনোলজির বিষয়ে কথা বলছিলাম, যে আপনাদের পূর্ণাঙ্গ একটা হাসপাতাল রয়েছে, নিশ্চয়ই হচ্ছে বিদেশ মানের একটা হচ্ছে হাসপাতাল আপনারা তৈরি করেছেন। তবে আমার একটা প্রশ্ন হচ্ছে যে এখানে যারা আসলে এই খরচটা বহন করতে পারবেন না, তাদের জন্য কি কোনো রকম সুযোগ সুবিধা আছে? কোয়ালিটি কামস উইথ কস্ট, আপনি ভালোই বলছেন, খরচটা ব্যাপার। তবে এদের আমি দেখেছি মালিক পক্ষ, এরা কিন্তু 20% বেড কিন্তু পুরদের জন্য রাখা আছে এবং এনারা কিন্তু খুব কাইন্ড এবং কনসিডারেট। যারা সত্যিকার অর্থে বিয়ার করতে পারে না তাদের জন্য কিন্তু এদের বড় অংশের সেই সুযোগটা আপনারা রেখেছেন। আচ্ছা, এবার একটু চলে আসি যে সার্জারির আগে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করার একটা প্রয়োজনীয়তা আছে। তো আসলে সার্জারির আগে কিভাবে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করবে? তো এটিতে আমি প্রথম বলবো যে মানুষ যখন একটি নিউজ শুনে আসলে স্কেয়ার্ড হয়ে যায়, খুব স্বাভাবিক। কিন্তু দেখেন, পাশাপাশি আমি দেখছি যে আল্লাহ কিন্তু ওর ভিতর থেকে একটা অ্যাকসেপ্টেন্স দিয়ে দেয়। ও প্রথমেই বলে আমার পিত্তথলির পাথর, অপারেশন লাগবে, আমি অপারেশন, একটু পরেই কিন্তু অ্যাকসেপ্ট করে না, আচ্ছা অপারেশন করবো, তাইলে কি আমি পুরাপুরি সুস্থ হব? তো আমি মনে করি এখানের তাকে কাউন্সিলিং এবং তাকে একটা সাপোর্ট দেওয়া কিন্তু খুব জরুরি। যেমন আমরা বলে থাকি আপনার পিত্তথলিতে পাথর, ল্যাপারোস্কোপি করবেন, সেই ডে ইভিনিংয়ে অথবা কামিং ডে মর্নিংয়ে বাসায় চলে যাবেন, 2-3 দিনে ভালো হয়ে যাবেন, হি ইজ হ্যাপি। তো আর একটা প্রশ্ন থাকে, যার ক্যান্সার হয়েছে তাকে কি বলবো? তো আমরা তাকেও কিন্তু সান্ত্বনার কথা বলতে পারি। এখন কিন্তু অনেক ধরনের ক্যান্সারের কিন্তু একদম কিওর হওয়ার চিকিৎসা অ্যাভেলেবেল আছে। সুতরাং এটা শুধু সান্ত্বনা না, এটা কিন্তু সত্যিকারের প্র্যাকটিক্যাল বাস্তবতা দিয়ে তাকে আমরা বোঝাতে পারবো যে ক্যান্সারেরও এখনও কিওর আছে। আপনি দুরারোগ্য আগে বলা হতো, এখন এটিরও আরোগ্য আছে। সুতরাং আপনি সময় মতো শুধু চিকিৎসাটা কমপ্লিট করবেন, তাইলে আপনি সুস্থতা ফিরে পাবেন। যে কোনো রোগী যখন হয় তখন মানসিকভাবে আসলে নিজেকে যদি আমরা স্টেবল রাখতে পারি বা মানসিক শক্তিটা যোগাতে পারি, তখন কিন্তু সেই রোগের সাথে এই যে আমাদের একটা লড়াই থাকে, সেই লড়াইটা করতে কিছুটা সুবিধা হয়। বা ওই যে মানসিকভাবে যখন আমরা স্ট্রং হয়ে পড়ি, তখনই কিন্তু দেখা যায় সেই রোগটাও কিছুটা একটু কমে আসে বা হচ্ছে আমরা খুব দ্রুত আসলে কিওর হয়ে যেতে পারি। এই ক্ষেত্রে ডাক্তার কিন্তু একটা অগ্রণী ভূমিকা পালন করতে পারে, টু সাপোর্ট হিম অর হার। আমাদের শুভেচ্ছা থাকলো আপনাদের জন্য, এবং হচ্ছে আমরা নিশ্চয়ই হচ্ছে আরো অ্যাডভান্স কিছু টেকনোলজি বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানে পাবো। আপনাদেরকে সাধুবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, দর্শক শ্রোতাকেও ধন্যবাদ। দর্শক শুনছিলেন, আমার সাথে ছিলেন অধ্যাপক ডাক্তার রফিকুস সালেহিন। আমরা এতক্ষণ কথা বলছিলাম রোজার মাসটাতে আসলে কিভাবে যে অসুস্থ বা অপারেশনের রোগীরা রয়েছেন তারা কিভাবে হচ্ছে প্রস্তুতি নেবেন এবং তারা কিভাবে হচ্ছে কি কি সচেতনতা মেনে চলবেন। দর্শক, আবারও দেখা হবে আমাদের সাথে প্রতিদিন 3:30টায়। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।